প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আসি। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা, কলম নিয়ে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে আমরা সরল সমীকরণ সমাধান করতে পারবো, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবো এবং তা সমাধান করতে পারবো। আজকে আমি এর সাথে আরো কিছু তোমাদের ম্যাথ প্র্যাকটিস করাবো এবং তোমাদের ওখানে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের বইয়ে 104 পৃষ্ঠায় 21 অর্থাৎ 21 নম্বর ম্যাথটা দেখো। এখানে বলা আছে যে সমীকরণ সমাধান করতে হবে। 21 এ 7x - 2 7x - 2 = x + 16। তো আমরা এখান থেকে সমাধান করে x এর মান বের করবো, অর্থাৎ সমীকরণ সমাধান করার অর্থই হলো যে অজানা চলকটা আছে বা অজানা রাশিটা আছে তার মান বের করা। তো আমরা সব সময় যে অজানা রাশি যেটা, সেটাকে বাম পাশে নিয়ে আসবো। দেখো, আমরা শুরুতে বাম পক্ষে যেহেতু আমাদের ধ্রুবক সংখ্যা -2 আছে, এটাকে উঠিয়ে দেই। উঠিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? -2, এখানে আমরা +2 দিয়ে দিলাম, আর = x + 16। তো এই পাশে তুমি অতিরিক্ত +2 দিয়েছো। কেন +2 দিয়েছো? এই -2 কে তুলে দেওয়ার জন্য তার বিপরীত চিহ্নযুক্ত যে সংখ্যা সেটাকে আমরা দিয়েছি। তো ঠিক একইভাবে এখানেও কি করতে হবে? আমাদের +2 দিতে হবে। +2 তে তুমি এটাকে সাইড নোট দিয়ে দাও, কি 2 যোগ করে, 2 উভয় পক্ষে যোগ করে। তো দেখো এখানে কি থাকে, 2 চলে গেল, 7x, আর এখানে থাকে হলো x + 16, আর 2 যদি যোগ করে দাও তাহলে 18 হয়। এখন দেখো এখানে আছে x, তো xটাকে আমরা চাচ্ছি বাম পাশে নিয়ে আসবো, কারণ আমাদের চলকটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখন এই ডান পাশের xটাকে উঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কি করবো? আমরা এই xটাকে মাইনাস করে দিব। এইবার দেখো কেন x মাইনাস করলাম? মাইনাস করলে এই xটা উঠে যায়, আর যেহেতু এই পাশে আমরা x মাইনাস করেছি তাহলে এই পাশেও করতে হবে, কারণ সমীকরণ হলো পাল্লার মতো। বুঝলাম যে তুমি যা করবা দুই পাশেই সেটা মানে একই কাজ করতে হবে। তো এই পাশে x মাইনাস করেছো, এই পাশেও x মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? x বিয়োগ করে, x উভয় পক্ষ থেকে বিয়োগ করে। এখান থেকে কি আসে দেখো, 7x থেকে x চলে গেল, তাহলে এটা আসে 6x = x চলে গেল 18, বা x = 18 / 6, বা x = 3। সুতরাং নির্ণেয় সমাধান 3। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন তোমাকে যদি বলে শুদ্ধি পরীক্ষা করতে, তো সেক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দুই দিকেই 3 মান বসিয়ে দেখবা যে একই আসে কিনা। তো আমরা যদি এভাবে আরো একটা ম্যাথ দেখি, তোমাদের দেখো যে তোমাদের বইয়ের এর পরের যে ম্যাথটা আছে 22, এটাই দেখো। দেখো আমাদের 3 - x = 14 দেওয়া আছে এখান থেকে, তাহলে চলকের মান বের করতে হবে। তাহলে দেখো কি লেখা যায়, বা 3 - x, তো আমাদের এই 3 কে উঠিয়ে দিতে হবে বাম দিক থেকে। তাহলে আমরা কি করবো? এখানে -3 দিব, আর যেহেতু বাম পাশে -3 দিয়েছি, ডান পাশে আমাদের -3 দিতে হবে। তাহলে কি লিখবো আমরা? 3 উভয় পক্ষ থেকে বিয়োগ করে। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, এই 3 চলে যায়, তাহলে -x = 14 থেকে -3 বাদ দাও, তাহলে থাকবে হলো 11। এখন দেখো আমাদের x এর মান বের করতে হবে, অর্থাৎ এখানে আছে কি -x, নেগেটিভ আছে, তাহলে আমাদের এই চিহ্ন তুলে দিতে হবে। কিভাবে তোলা যায়? আমরা জানি যে একটা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ বা যোগ বিয়োগ যে কোনো কিছু কাজ করা যায়। আমরা যদি -1 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে কি হবে? -x * -1 = 11 * -1। কি করেছি আমি?
-1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে। তো এখান থেকে আমরা উভয় পক্ষকে যদি গুণ করে দেই কি আসবে এখানে, এটা হলো এক্স আর এখানে হলো -11। তো সুতরাং নির্ণেয় সমাধান x = -11। তো আশা করি তোমাদের এই ধরনের সমীকরণ গঠন করা থাকলে সেই সমীকরণের সমাধান করতে পারবে। এরপরে আমরা আজকে আরেকটা শিখবো যে কিভাবে সমীকরণ গঠন করা যায়। এতক্ষণ আমাদের কি ছিল, যে সমীকরণ তৈরি করাই ছিল, সেই তৈরি করা সমীকরণ থেকে আমরা সমাধান করে চলকের মান বের করছি, অর্থাৎ মূলটা বের করেছি। এটা হলো কি সমীকরণের মূল। তো ঠিক এখন আমরা দেখব যে এই সমীকরণ সমাধান মানে অর্থাৎ সমীকরণটাই আমাদের গঠন করতে হবে, তারপর আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে তোমাদের বাস্তব ভিত্তিক সমস্যা দেওয়া থাকবে। তো সেই সমস্যাগুলো তোমার বইয়ে দেওয়া আছে, সেই আলোকে আমরা কি সমীকরণ তৈরি করব। দেখো আমরা যদি এরকম একটা সমস্যা নিয়ে আলোচনা করি, তোমার বইয়ের 105 নাম্বার পেজে দেখো যেখানে আছে 28 নাম্বার ম্যাথটা দেখো, যে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে তোমার ম্যাথটা কি আছে, যে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হয় 32। তাহলে আমরা যদি এভাবে দেখি যে সংখ্যাটা যেহেতু আমাদের জানা না, তাইলে মনে করি অজানা সংখ্যাটি = x। তো আমাদের এই অজানা যে সংখ্যা সেটার 5 গুণের সাথে 3 গুণ যোগ করব। তাইলে আমরা সুতরাং সংখ্যাটির 5 গুণ = কি আসবে 5x। তো এই 5 গুণের সাথে দেখো কয় গুণ যোগ করতে বসে, 3 গুণ যোগ করতে হবে। তাহলে এবং সংখ্যাটির 3 গুণ = 3x। সংখ্যাটি ছিল x, তাহলে 5 গুণ মানে 5x, 3 গুণ মানে 3x। তো এখন তোমার এই যে মানে কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে সেই জিনিসটাকে তোমার বারবার পরে ভালোভাবে বুঝে নিতে হবে, তারপরে তুমি এটা সলভ করবা। তো এই 5 গুণ এবং 3 গুণ যোগ করে যেটা হয় সেটা হলো 32। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রশ্ন মতে 5x + 3x, অর্থাৎ 5 গুণ এবং 3 গুণ যোগ করলাম, যোগ করার পরে যে মানটা পাওয়া গেল সেই মানটা হলো 32। তাহলে আমরা বলতে পারি 5 গুণ এবং 3 গুণের যোগফল অবশ্যই 32 এর সমান। তাহলে এই দেখো আমাদের যে সমস্যা দেওয়া ছিল সেই সমস্যাটাকে আমরা সমীকরণ আকারে কি করলাম, তৈরি করলাম। তো এই সমীকরণ আকারে তৈরি করা, এটা কি বলা হয় যে মানে তোমার বাস্তব ভিত্তিক কোন সমস্যার সমীকরণ গঠন। এখন আমরা এখান থেকে এই যে অজানা সংখ্যাটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এর আগে যেভাবে আমরা সমাধান প্রক্রিয়া শিখছি সেই সমাধান প্রক্রিয়ার আলোকে আমরা এর কি করব, যে x এর মান বের করবো, অর্থাৎ চলকের মান বের করব বা অজানা সংখ্যাটি বের করব। তাহলে আগাই সামনে আমরা দেখো এখানে দেয়া আছে 5x এবং 3x একই জাতীয়। তো একই জাতীয় রাশির আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে এখানে 5x এবং 3x যোগ করলে কি হবে 8x = এখানে হলো 32, বা x = 32/8। আচ্ছা, এখন আমাদের এখানে যে x কে উঠিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ 8 কে উঠিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষে আমরা কি করব, 8 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে এখানে হলো 8 দিয়ে ভাগ দিয়ে দিলাম। কি লিখবো এখানে আমরা, উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমাদের এক্সটা 8 মুক্ত হয়ে গেল, অর্থাৎ 8 চলে যায়, থাকবে এখানে x = এখানে হলো 4 × 8 = 32। তাহলে x এর মান পেলাম কি আমরা 4। তাহলে যে আমাদের এখানে কোশ্চেনটাই বলছিল কি অজানা সংখ্যাটি নির্ণয় করো। দেখো তোমার কোশ্চেনটা আরেকবার দেখো, যে অজানা সংখ্যা বা সেটা নির্ণয় করতে বলছে, বা সংখ্যাটি কত তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে সুতরাং নির্ণেয়
সংখ্যাটি কি হবে দেখো যে 4। তো আশা করি তোমরা এই যে সমীকরণ গঠন প্রক্রিয়াটা এবং এর সমাধানটা বুঝতে পেরেছো। তো আমরা এরকম আরো যদি একটা সমীকরণকে সমাধান করতে চাই বন্ধুরা, আমরা এবার 32 নাম্বার ম্যাথটা করব, যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো তোমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে ধারণা আছে যে 1 2 3 4 5 6 এভাবে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো। তো এখন এর ভিতরে বলছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কোনগুলো, 2 4 6 এগুলো হলো জোড় সংখ্যা। তাহলে এরকম দুইটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 দেওয়া আছে, সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তো আমরা এই দেখো এই সংখ্যাটাকে যদি আমরা x ধরি, তাহলে পরবর্তী সংখ্যাটা পেতে হলে আমাদের কি করতে হবে, যে এর সাথে 2 যোগ করলে এই সংখ্যাটা পাবো। যদি 3টা হইতো তাহলে এটার সাথে কি করতাম আমরা, x প্লাস 2 প্লাস 2 অর্থাৎ x প্লাস 4 হলে আমরা পরবর্তী সংখ্যাটা পাই। ঠিক একইভাবে বেজোড় সংখ্যাও যদি হইতো, তাহলে এটাকে যদি আমরা x ধরি x, তাহলে পরবর্তী সংখ্যাটা হলো আমাদের x প্লাস 2, কারণ x এর মান 1, তাহলে 1 প্লাস 2 মানে 3। আবার দেখো x প্লাস 2 প্লাস 2 মানে হলো x প্লাস 4, তখন কিন্তু আমরা 5 পেয়ে যাবো। x এর মান হলো 1, তাহলে 1 প্লাস হয়। তাহলে এভাবে আমাদের জোড় অথবা বেজোড় যেই সংখ্যাই বলুক, সেক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যাটা যদি হয় x, তাহলে পরেরটা হবে x প্লাস 2, পরেরটা হবে x প্লাস 4, অর্থাৎ 2 2 করে বৃদ্ধি পাবে। অর্থাৎ দুইটি ক্রমিক জোড় সংখ্যা অথবা স্বাভাবিক জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যার মধ্যে ব্যবধান 2, যার কারণে আমাদের 2 2 করে বৃদ্ধি পায়। তাহলে এখানে কয়টা সংখ্যা বলেছে, দুইটি সংখ্যা বলেছে। তাহলে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটাকে x ধরে নেই, মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার, যেহেতু আমাদের এখানে জোড় বেজোড় বলে দিয়েছে, তাহলে তোমার এই জোড় কথাটা উল্লেখ করতে হবে। স্বাভাবিক জোড় সংখ্যার প্রথম সংখ্যাটি ইকুয়ালস টু x। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কি হবে, তুমি জানো যে ব্যবধান 2 করে হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 2। আর এই সংখ্যা দুটি যদি আমরা যোগ করে দেই, তাহলে সংখ্যাটির মান হয়, মানে যোগফলটা হয় 30। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x প্লাস 2 ইকুয়ালস টু 30। যেহেতু আমাদের এই দুইটার সমষ্টি 30 বলেই দেওয়া আছে কোশ্চেনে, সবকিছু তোমার কোশ্চেনেই বলে দেওয়া আছে, তুমি জাস্ট বুঝে বুঝে সাজিয়ে লিখবা, আর কিছুই না। তাহলে এখন দেখো সমাধান করে মান বের করো। তাহলে কি আসে এখানে, x প্লাস x মানে 2x প্লাস 2 ইকুয়ালস টু 30, অর্থাৎ দুইটা x ছিল, সেই দুইটাকে আমরা যোগ করে দিলাম। এখান থেকে আমরা যদি এখন এই 2টাকে এই পাশে রাখা যাবে না, 2টাকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে, 2x প্লাস 2 মাইনাস 2 ইকুয়ালস টু 30 মাইনাস 2 বিয়োগ করে, অর্থাৎ তোমার উভয় পক্ষ থেকে বিয়োগ করে লিখে দিবা। তাহলে আমি সংক্ষেপে লিখে দিলাম 2 বিয়োগ করে, পুরো কথাটা হবে 2 উভয় পক্ষ থেকে বিয়োগ করে। তাহলে দেখো বা এখানে 2 2 চলে যায়, তাহলে 2x ইকুয়ালস টু 30 থেকে 2 বাদ দাও, তাহলে কত আসবে 28। তাহলে বা x ইকুয়ালস টু 28, আচ্ছা 2x ডিভাইডেড বাই 2 আর 28 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমরা এই 2 উঠিয়ে দেওয়ার জন্য এবার কি করেছি, 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে দেখো এখানে 2 2 চলে যায়, থাকে x, আর এখানে 28 কে 2 দ্বারা ভাগ করলে হবে 14। আমরা যদি এইদিকে লিখি বা, তাহলে এখানে কি আসে, x ইকুয়ালস টু 14।
তাহলে এক্স এর মানটা আমরা পেয়েছি 14। এক্স এর মানটা কি? দুটি কর্মিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা, কর্মিক স্বাভাবিক জোড় সংখ্যার প্রথম সংখ্যাটি পেয়েছি। দেখো এটা কিন্তু জোড় সংখ্যাই আসছে। অবশ্যই তুমি যদি কোথাও ভুল না করো, যে বলা দেওয়া থাকবে কোশ্চেনে সেটাই আসবে, অর্থাৎ জোড় হলে জোড় আসবে, বেজোড় হলে বেজোড়। তাহলে প্রথমটা পেলাম আমরা 14। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 14, দ্বিতীয় সংখ্যাটি ইকুয়ালস টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 14 প্লাস 2 ইকুয়ালস টু 16। এখন দেখো কোশ্চেনে চাইছে কি সংখ্যা দুটি নির্ণয় করো। সুতরাং নির্ণয় সংখ্যা, তোমার দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে, আমরা দুইটি নির্ণয় করছি। সুতরাং নির্ণয় সংখ্যা দুইটি, একটা পেয়েছিলাম আমরা 14 আর একটা হলো 16। তো আশা করি তোমরা শিক্ষার্থীরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো এভাবে বাস্তব ভিত্তিক সংখ্যা মানে সমীকরণ গঠন করে যদি সমাধান করতে বলে, আশা করি তোমরা এই ধরনের সমীকরণের সমাধান করতে পারবে। তো আমরা আজকে এই সমীকরণ সমাধান গঠন করে কিভাবে সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করলাম। তো তোমরা এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। হোমওয়ার্ক থাকবে তোমাদের যে 24 থেকে 33 পর্যন্ত। তো এই ম্যাথগুলো অবশ্যই তোমরা করবে, এবং যখন তোমার স্কুল খুলবে সংশ্লিষ্ট টিচারকে এই জমা দিতে হবে, তোমার সাবজেক্ট টিচারকে, এবং এর উপরে অবশ্যই তোমাদের একটা মূল্যায়ন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ম্যাথগুলো করতে গিয়ে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, সেক্ষেত্রে আমার ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও তোমরা দেখে নিতে পারো। তোমাদের জনপ্রিয় মাধ্যম ফেসবুক পেজ আমার ঘরে আমার স্কুল, সেখান থেকে রিভিউ করে দেখে নিতে পারো। এখানে কমেন্টে গিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে, জিজ্ঞাসা থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। এছাড়া আমার ঘরে আমার স্কুল এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও ক্লাসটি পুনরায় দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেগুলো আমাদেরকে ইমেল করে অবশ্যই জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সময়ে সবারই ঘরে থাকা উচিত। তোমরা অবশ্যই ঘরে থাকবে, সুস্থ থাকবে, সরকারি বিধিনিষেধগুলো মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তো আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। How are you? Hope you are keeping well by the grace of Almighty Allah. I am also well. Dear students, you know, a serious pandemic is going on
the whole world is infected with deadly coronavirus. All the schools of our country are closed due to this virus. So, our government has taken a decision to continue our classes through Sanshad Bangladesh television. Today, I am going to teach you a lesson from class 7, English first paper. So, take your book and sit in front of the TV set. I hope you will enjoy the class with me with full attention. What do you see in the picture? Can you guess? Yes, a boy, after getting up from bed, he is in the restroom. Next, he is having his bath, means shower, though here is no shower. Next, he is playing badminton. Do you play? Yes? Good. Next, he is in his reading table. Next, he is in the position of going to school. After school, he is changing his dress, and in his house, he is brushing his teeth, getting ready for the meal. He is taking his meal, and again he is in his bed. Dear students, can you guess what the pictures tell? It's a boy's daily life. It's a boy's life, isn't it? So, can you tell me what will be our topic today? Yes? Yes, you are right. Our topic is a day in Jishan's life. In your book, it's Unit 6, Lesson 1. After the end of this lesson, we will be able to learn, ask and answer questions, talk about people, places, and events, read and understand text, write paragraphs or short compositions. Dear students, be attentive. First of all, we will go to find out the meaning of some difficult words. Let us see what are our difficult words. First of all, snake. It's a noun. Do you know what is noun? Yes, you are right. Noun is name of anything. Snake means some fast food, refreshment, or tiffin, etc. You can see here a picture. Can you talk about the picture? There we can see chocolates, nuts, chips, popcorns, biscuits, etc. Do you take sometimes this sort of snack? Good. You take. I'm happy. But what does Jishan do? Jishan takes his snacks at 4 p.m. Next is free time. It's also a noun. Free time means leisure, vacation, or rest.
leisure, vacation, or rest, etc. In the picture, what do you see? We can see here some people are spending their time in a seashore. So if we want to make a sentence with free time, we can say people are enjoying their free time here. Our next word, supper. Supper means the food that is taken That's good. Very good. Next, religious. Festival. Isn't it? Next word is often. Often is an adverb. Times. Often means many times. What do you do many times? Lots of things, lots of works. We visit many times, many places. I often play football. Do you? Do you play football? Yes? Who likes football here? Oh, most of you. This is good. Our next word is relatives. Relatives, it's also a noun. I had told earlier about noun. Noun means name of anything, and relatives is people connected by blood or marriage. What do you see in the picture? We can see here picture of a big family maybe with relatives. Relatives are important part of a family. Do you have relatives? Yes, of course. Very simple question. Do you visit your relatives? Yes? Yes? To whom do you go? To your grandfather's house? It's out of the city. Yes, good. Now read about Jishan's daily routine. At 6:30 a.m. wake up. What does it mean? It means Jishan wakes up from bed at 6:30 a.m. 7 a.m. breakfast. So Jishan takes his breakfast at 7 a.m. 8:30 a.m. to 3 p.m. school. It's a long time. 8:30 a.m. to 3 p.m. at school. So Jishan spends his time at school from 8:30 a.m. to 3 p.m.
4 p.m. to 5 p.m. snack and free time. So Jisan get only 1 hour for his snack and free time, and it is 4 p.m. to 5 p.m. Next, 5 p.m. to 6 p.m. study with maths and science teacher. So he comes back to his house, and 5 p.m. to 6 p.m. he study with maths and science teacher. Good boy, I think he is studious boy. 6:15 p.m. to 7:15 p.m. study with English teacher and social science teacher. (7:30 p.m. to 8:30 p.m.) homework. When does Jisan do his homework? It is 7:30 p.m. to 8:30 p.m. Next, 8:30 p.m. supper. So when Jisan takes his supper, he takes his supper at 8:30 p.m. 9 p.m. to 10 p.m. Jisan watches TV. And 10:30 p.m. go to bed. When does Jisan go to bed? Yes, you are right. Jisan go to bed at 10:30 p.m. Do you think it's a good routine, good daily routine? I hope good, but there are some other parts lesson in this text. On Friday, Jisan does not go to school, but he studies 1 hour with his religious teacher. He also studies his school subjects by himself. Often, he goes to visit his relatives with his parents. Here, you can see goes to visit is in separate color. It's a phrase, go to visit. It means go to travel, go to see, go to meet. We can make a sentence, I will go to visit my grandfather's house tomorrow. Do you visit your grandfather's house? Good. Now, discuss in groups or pairs and answer these questions on his studies. Hints, too much or too little, or the right amount time. Right amount of time. Can you guess what you have to write? Think. Second question is, why do you think he spends too much time, little time, the right amount time on his studies? Think about it. Last question is, why do you think Jisan studies on Friday? Why do you think Jisan studies on Friday? You have to answer. If you think the text, if you read silently the text again, you will be able to answer these questions. You will find these questions too easy for you to answer. So guess, have you done it? Have you done reading? Okay. Now, match the answers what you have thought. The first answers for
how much time does Jishan spend on his studies? Jishan studies from 8:30 to 3 p.m. at school. 8:30 to 3 p.m. at school. He also studies at home with his teachers, so I think he spends too much time on his studies. He spends too much time on his studies. Our next question was, why do you think he spends too much, too little, the right amount of time on his studies? Match your answers. The answer can be like this. I think he spends too much time on his studies because he stays almost the whole day at school, and coming back home he again studies with his teacher. Our final question was, why do you think Jishan studies on Friday? Answer may be like this. I think so, because I know he studies with his religious teacher and other subjects by himself on the days. He studies with his religious teacher and other subjects by himself on the day. So, in this part, look at Jishan's daily routine again and give your opinion about this statement. All work and no play will make Jishan a dull boy. Dear students, I hope by this time I have prepared your answer. You can match your answer with my answer. Let us see what is my answer is. According to your text, the answer may be like this. According to Jishan's daily routine, he has no time to play. He does not take any physical exercise, and without physical exercise and playing, he cannot keep fit for further work. Dear students, now I am giving you a little homework. After opening school, you have to submit it to your English teacher, and the assessed number will be added to your exam number. Here is your homework. Let us see what is your homework. Be prepared. Take your exercise book and pen to write down your homework. Your homework is, make your own daily routine. Show in it your free time and the activities you do in that time. I hope you will do your homework giving importance to it. Dear students, thank you again for participating with me with good attention. Follow the instruction given by the government for COVID-19. It means coronavirus. Wash your hands again and again. Stay home, stay safe. That's all for today. See you again. Thank you all. Goodbye.
প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর অর্থাৎ জেএসসি ক্যান্ডিডেটদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশি, এই অধ্যায়টি নিয়ে থাকব। আশা করি তোমরা প্রয়োজনীয় বই, খাতা এবং কলম এগুলো নিয়ে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আর আজকে এই ক্লাস শেষে তোমরা যেগুলো শিখতে পারবে, অর্থাৎ আমরা বর্গের সূত্রগুলো প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ, সরল ও মান নির্ণয় করতে পারবো। তাহলে ইও নাম্বার ম্যাথটা দেখো, একের এখানে বলা আছে এ স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা শিক্ষার্থীরা অনেকেই ক্লাস 7-এ বা 8-এ যখন করো, বর্গ নির্ণয় করতে বললে শুরুতেই করে দাও কি, এইভাবে লিখে ফেলো। তোমাদের একটা কমন মিস্টেক হয়। আসলে দেখো, একটা রাশি আর একটা রাশির বর্গ কখনো সমান হতে পারে না। তোমরা, আমি যদি লিখি এখানে 5 আর যদি লিখি ইকুয়াল 5 স্কোয়ার, তাহলে এই 5 এবং 5 স্কোয়ার এই দুটা কি সমান হয়? কখনোই সমান না। কিন্তু তোমরা এখানে ভুলে এটা লিখে ফেলো, একটা কমন মিস্টেক এটা অনেকেই করো, এবং আমি দেখা গেল যে ম্যাক্সিমাম 40-50% স্টুডেন্টই এই ভুলটা করে থাকো। তো তোমার কি করতে হবে, রাশিটা তুলে তারপর লিখতে হবে এর বর্গ ইকুয়াল এইটা। অর্থাৎ তুমি যদি বর্গ লেখো তাহলে অর্থাৎ এর বর্গ ইকুয়াল এইটা, এটা লেখা যায়। কিন্তু তো এই কথাটা না লেখার কারণে কি হয়, যে এই দুইটা সমান বোঝা যায়, কিন্তু আসলে তো সমান না। আমরা বর্গটা এইটা লিখতে পারি। তো এখন আমরা এটার যদি বর্গ নির্ণয় করি, আমরা গত ক্লাসে অলরেডি বর্গের সূত্র শিখে ফেলছি। সেই সূত্র অনুযায়ী তুমি এটাকে যদি লেখো, তাহলে সেখানে আমরা কি পেয়েছিলাম, যে দুটি রাশির যখন আমরা বর্গ নির্ণয় করব, তখন সেটা হলো যোগফলের বর্গ হোক বা বিয়োগফলের বর্গ হোক, এখানে কি আছে, দুটি রাশির বিয়োগফলের বর্গ। সেক্ষেত্রে কি হবে, প্রথম রাশির বর্গ। প্রথম রাশি কি, এ স্কোয়ার এক্স কিউব, পুরোটা মিলিয়ে হলো আমাদের প্রথম রাশি। তাহলে এখানে কি হবে, এ স্কোয়ার এক্স কিউব, এটা হলো হোল স্কোয়ার মাইনাস 2। এরপরে আমরা প্রথম রাশি লিখব এ স্কোয়ার এক্স কিউব ইন্টু দ্বিতীয় রাশি লিখব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস হবে কি দ্বিতীয় রাশির বর্গ বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তো আমরা যদি এটাকে ভেঙে ফেলি তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 4 আর এটা গুণ করো। আমরা জানি যে বীজগণিতীয় সূত্র অনুযায়ী পাওয়ারের উপরে যদি পাওয়ার হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ কি হলো, গুণ হলো। তাহলে এখানে যেহেতু পাওয়ার তার উপরে পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, 2 × 2 4, আর এখানে হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2। তাহলে আমরা যদি সিরিয়ালি লিখি, এখানে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ এই বর্ণমালার সিরিয়াল অনুযায়ী আমরা লিখলাম। আর এখানে কি হবে, এইটা প্লাস বি টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 8। তো আমাদের এই রাশিটাকে আমরা এই সূত্রের সাহায্যে এটাকে বিস্তৃতি করলাম, অর্থাৎ এটা একটা দ্বিপদী রাশি ছিল, দুইটা পদ ছিল, সেই দুইটা পদকে আমরা বর্গ করে বিস্তৃতি করলাম। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় বর্গফল। এখন যদি আমাদের এখানে দুইটা রাশি না থেকে তিনটা রাশি থাকে, তাইলে আমরা এটা কোন প্রক্রিয়ায় এই রাশিটাকে সলভ করব। সেক্ষেত্রে আমাদের, যেহেতু আমরা তিনটা দিয়ে সূত্র পাই নাই, সূত্র তৈরি করা যায়, কিন্তু আমরা সূত্র তৈরি না করে আমরা এই দুইটার সূত্র প্রয়োগ করি, আমরা তিনটাকেও বিস্তৃতি করতে পারি। তো সেটা আমরা কিভাবে করতে পারি, দেখো তোমাদেরই বইয়েরই যদি আমরা ধ নাম্বার ম্যাথটা দেখি, দেখো এখানে কি আছে, 7a স্কোয়ার 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তো আমরা এই ম্যাথটাকে যদি সলভ করতে চাই, অর্থাৎ এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। কোশ্চেন দেখো, বারবার কোশ্চেন দেখবে, তারপরে সলভ করবে। তাই এখানে কি করতে বলা হয়েছে, আমাদের এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের তিনটা পদ আছে, 1 2 3। আচ্ছা, আর একটা জিনিস, বীজগণিতে আমরা যখন কোনো রাশি যোগ এবং বিয়োগ এই দুইটা প্রক্রিয়ার চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে, তখন পদগুলোকে আলাদা আলাদা চিন্তা করি। যদি গুণ থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে চিন্তা করি না। তো এখানে আমাদের কয়টা পদ আছে, তিনটা পদ আছে। তাহলে এর বর্গ আগের মতোই আমরা এভাবে শুরু করব, এর বর্গ ইকুয়াল 7a স্কোয়ার প্লাস
8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এই টোটালটা আবার স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার। তো আমরা সূত্র শিখেছি হলো দুইটা রাশির ক্ষেত্রে, তাহলে তিনটা রাশির ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে আমাদের এখান থেকে এটাকে দুইটা রাশি আকারে বানিয়ে নিতে হবে। সেটা আমরা প্রথম দুইটাকে একটা ধরতে পারি, দ্বিতীয়টাকে আরেকটা ধরতে পারি, যে যেভাবে করো হবে। কেউ যদি এইটাকে বি ধরো আর এইটাকে এ ধরো তাও হবে। আবার না, কেউ যদি চাও যে এই প্রথম দুইটাকে এ ধরবা, দ্বিতীয়টাকে বি ধরে তারপরে তুমি সূত্রে ফেলবা, তাও হবে। অর্থাৎ আমরা যে কোনোটাকেই প্রথম রাশি, আর যে কোনো দুইটাকে প্রথম রাশি, অপরটাকে দ্বিতীয় রাশি হিসাবে বিবেচনা করব। তো আমরা এটাকে যদি এখান থেকে আমরা প্রথমটাকে যদি প্রথম রাশি আর দ্বিতীয় দুইটাকে যদি দ্বিতীয় রাশি ধরি, তাহলে বি স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এটাকে ধরলাম দ্বিতীয় রাশি, এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তো এখানে তো আমাদের হোল স্কোয়ার ছিল, এই জন্য আর একটা ব্র্যাকেট দিতে হবে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম এইটা। তাহলে এইটা হলো আমাদের এ আর এটা হলো বি, অর্থাৎ দুটি রাশির বর্গের কি, দুটি রাশির যোগফলের বর্গ। তাহলে এটাকে লিখবো আমরা 7a স্কোয়ার, এই স্কোয়ার সহ কিন্তু রাশিটা, আর এটার উপরে আমাদের কি হবে এ স্কোয়ার যেহেতু, তাহলে এখানে এ স্কোয়ার, এটাই হলো আমাদের প্রথম রাশির বর্গ। সূত্র অনুযায়ী 2 নিয়ে আসলাম, 2 কিন্তু এখানে কোনো কোথাও থেকে আসে নাই, আমাদের এই সূত্র অনুযায়ী 2 চলে আসছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা 2 নিয়ে আসলাম। তারপরে আসবে কি প্রথম রাশি, তাহলে প্রথম রাশি কোনটা আমাদের 7a স্কোয়ার, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তারপর আমি তোমাদের এখানে বোঝাবার জন্য এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম। এরপরে আসবে কি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির যেহেতু দুইটা পদ আছে আবার দ্বিতীয় রাশির মধ্যে, এই জন্য অবশ্যই এই ক্ষেত্রে ব্র্যাকেট লাগবে আমাদের। তাহলে 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তাহলে আমাদের কি হলো দেখো, প্রথম রাশি গেল 2, প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এখন দ্বিতীয় রাশি কি আছে আমাদের, দ্বিতীয় রাশি আছে 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, অর্থাৎ আমাদের সূত্র অনুযায়ী দ্বিতীয় রাশির মধ্যে আবার দুইটা পদ আছে, এটার টোটালটার হোল স্কোয়ার। তো আশা করি তোমরা এটার সাথে মিলিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমি এটা মুছে দিলাম। দেখো এখন যদি আমরা এটাকে ভেঙে ফেলি, তাহলে কি হলো 7, এটা কি 49 a টু দি পাওয়ার 4 প্লাস এই দুইটা যদি আমরা গুণ করে দিই, যেহেতু এই অংশটা সহজেই করা যাচ্ছে, পরে এটার সাথে আবার গুণ করবো, একবারেও করে দেওয়া যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 14a স্কোয়ার, এই অংশটা গুণ করলাম, তিনটা গুণ তো দুইটা করলাম আর একটাকে রেখে দিলাম, মাইনাস 5c স্কোয়ার। আর এইখানে এসে দেখো আবার আমরা দুটি রাশির এইখানে সূত্রে নিয়েছিলাম দুটি রাশির যোগফলের বর্গ, এইখানে দেখো আবার একই ব্যাপার, যেখানে আছে দুইটা রাশি তার উপরে আছে বর্গ, তাহলে আর মাঝখানে আছে বিয়োগ, তাহলে দুটি রাশির বিয়োগফলের বর্গ। তাহলে এটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কি হবে 8b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 সূত্র অনুযায়ী, তাহলে কি হবে প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। তো ওভারঅল আমরা সবগুলোকে গুণ করে দিই, 49 a টু দি পাওয়ার 4 প্লাস এটাকে আমরা 18 আর হলো এখানে 8 এবং 14, এটা গুণ করো, তাহলে এখানে 3, আর এরপরে এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে এখানে হলো 4 8 32 2 8 আর 3, তাহলে 112। আর এখানে যদি আমরা এ স্কোয়ার অর্থাৎ অক্ষর প্রতীকগুলো গুণ করে দেই, তাহলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এরপর এটা দিয়ে গুণ করো, অবশ্যই তোমার কিন্তু চিহ্নের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে এখানে আমাদের 14 এবং 5 গুণ করলে হবে 70, আর হলো সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এটাকে 8 8 তাহলে 64 বি টু দি পাওয়ার 4 মাইনাস এটা যদি আমরা গুণ করি 16 5 16 80, তাহলে 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি টু দি পাওয়ার 4। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্তই কিন্তু আমাদের কাজ শেষ। এরপর আরেকটা আমরা অর্থাৎ সাজিয়ে লেখার জন্য আরেকটা কাজ করি, সেটা হলো চক্রক্রমিক আকারে সাজাই। আমরা যদি এখানে তিনটা আছে এ বি সি, তাহলে এ বি বি সি সি এইভাবে আমরা সাজিয়ে দিতে পারি। তো এই অনুযায়ী যদি সাজিয়ে দেই তাহলে কি হয় দেখো,
যে প্রথমে আসবে আমাদের পাওয়ার এর পাওয়ার 49 a to the power 4 এইটা আসবে, প্লাস 64 b to the power 4 এইটা আসবে, প্লাস 25 c to the power 4। এই লাইনটা তোমরা অনেক সময় করো না, কিন্তু এটা করে দিলে ভালো হয় বা অঙ্কটা বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমাদের এই তিনটাকে লিখলাম। এরপরে কি আসবে এ বি, অর্থাৎ আমরা সিঙ্গেল যখন ছিল এ বি সি সর্বোচ্চ পাওয়ার দিয়ে সেটাকে লিখলাম। এরপরে আসবে এ বি, তাইলে দেখো এখানে যদি আমরা করি এ বি, তারপরে আসবে বিসি, তারপরে সি এ। তাহলে আমরা এ বি নিলাম এ স্কোয়ার বি স্কোয়ার, এরপরে নিব আমরা বিসি 80 বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে অবশ্যই চিহ্নগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে 80 মাইনাস ছিল, এরপরে 70, তাহলে মাইনাস 70 সি স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমাদের এইটাই হলো নির্ণয় বর্গ, অর্থাৎ আনসার আমাদের এইটাই। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে আমাদের এই একের যতগুলো ম্যাথ আছে সবগুলোই তোমরা এই অর্থাৎ দুই পদী হোক বা তিন পদী হোক, সেক্ষেত্রে এই বর্গের সূত্র দিয়ে বিস্তৃতি করতে পারবে। এরপরে আমরা যদি দুইয়ের কিছু ম্যাথ দেখি, 2 নম্বরে দেখো 2 থেকে আমরা ঘ নাম্বার ম্যাথটা যদি দেখি, দেখো তাহলে 2 নাম্বার ম্যাথটা হলো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y প্লাস ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এইটাকে আমাদের করতে বলছে কি সরল ফল নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদের এখান থেকে সরল নির্ণয় করতে হবে। তো সরল নির্ণয় করতে হলে আমাদের এই ম্যাথগুলো এমনভাবেই সরল নির্ণয় করার সময় দেওয়া থাকে, বা তোমার এই 2 নম্বরের ম্যাথগুলো দেখা যায় সূত্রের একটা ফ্লেভার আছে, অর্থাৎ দেখা যায় যে সূত্র কোনো না কোনোভাবে সূত্রের সাথে ম্যাচিং করা যায়, ওইরকম একটা নির্দেশনা তোমার ম্যাথের ভিতরেই দেওয়া আছে। দেখো আমরা এটার ভিতরে মানে প্রায় সূত্রের সাথে মিলে যায়, কিন্তু সমস্যা হয় যে আমরা টুটাকে খুঁজে পাচ্ছি না। যদি এটাকে প্রথম রাশি ধরি তাহলে প্রথম রাশির বর্গ, এখানে আছে কি দ্বিতীয় রাশির বর্গ, মাঝখানে আমরা এখানে এইটাকে ধরতে পারি বি, এখানে এটা মিলতেছে না, টু মিলতেছে না। তাহলে আমরা যদি একটু কাজ করে আগাই তাইলে কিন্তু মিলে যাবে। দেখো তো এগুলো একটু মাথা খাটাইলেই করতে পারবে। যদি এই ম্যাথটা না এসে এই টাইপের অন্য ম্যাথ আসে সেটাও কিন্তু তোমরা করতে পারবে। দেখো এইটার ভিতরে এই ঝিকঝাক দাগ দিয়েছি যতটুকু, এর ভিতরে কিন্তু 2 কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে কি হবে, এটা 8x প্লাস ওয়াই, আর এখানে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো এখানে সাজিয়ে ফেলতে, এটা হলো এ স্কোয়ার মানে অর্থাৎ প্রথম রাশির বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে এখন এইটাকে আমরা দুইটা প্রক্রিয়ায় করতে পারি, সরাসরি তুমি করে দিতে পারো, আবার যে অন্যভাবে আমরা এখানে ধরে যে সূত্র প্রয়োগ করেও দেখাইতে পারি। যেহেতু এখানে এক্স ওয়াই এর মাধ্যমে আছে, তাইলে আমরা যদি এটাকে ধরি পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 2, এটাকে তুমি কিন্তু পি ধরে ফেলছো, পি এটাকে কি ধরেছো কিউ, তাহলে কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা কোথায় পেয়েছো তুমি, যেখানে 8x প্লাস ওয়াই ইকুয়ালস টু পি, আর হলো 5x প্লাস ওয়াই ইকুয়ালস টু কিউ ধরে। তাহলে একটাকে তুমি পি ধরেছো আর একটাকে কিউ ধরেছো। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে আমরা পি মাইনাস কিউ হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা পি মাইনাস কিউ হোল স্কোয়ার পেয়েছি। এখন দেখো পি এবং কিউ তো আমাদের এখানে কিছু ছিল না, এটাকে এখান থেকে যদি আমরা পি মাইনাস কিউটাকে বের করতে চাই, দেখো এখানে বিয়োগ করে দিলে পি মাইনাস কিউ আসবে। তাইলে আমাদের ওয়াই ওয়াই চলে যায়, থাকে হলো এখানে 8x মাইনাস 5x মানে 3x, আর এইখানে মাইনাস হয় যে সূত্রের মাইনাস, তাহলে এটাকে মানে বিয়োগ করেছি সেই জন্য মাইনাস। তাহলে এখানে কি আসবে পি মাইনাস কিউ। তাহলে এটা কি করেছি আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে এটা তুমি আগে লিখেও নিতে পারো, এভাবে পাশে না দিয়ে এখানেও লিখে নিতে পারো। তাহলে কি হবে পি মাইনাস কিউ মানে 3x হোল স্কোয়ার মানে হলো 9x স্কোয়ার। তাহলে এটাই আমাদের নির্ণয় সরল ফল। তো আশা করি তোমরা এইভাবে সরল যেগুলো আছে এখানে 2 নম্বরে সেগুলো করে ফেলেছো, গত ক্লাসে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। এখন আমরা 3 নাম্বার থেকে সূত্র প্রয়োগ করে গুণফল নিই না, এখান থেকে যদি একটা ম্যাথ দেখি, দেখো যে আমরা 3-এর ঝ নাম্বার ম্যাথটা দেখব। ঝ নাম্বারে আছে ax মাইনাস বিওয়াই প্লাস সিজেড, আর এখানে হলো ax প্লাস বিওয়াই মাইনাস সিজেড। এটা হলো 3-এর ঝ।
তো এখানেও আমাদের কি বলছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে বলছে। দেখো এখানে আমাদের আমরা যে 3 এবং 4 নাম্বার যে সূত্র পেয়েছিলাম তার সাথে মিলানো যায় কিনা। দেখো মিলানো যাবে, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে ax, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে by মাইনাস cz। তো এখানে আমাদের যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ভিতরে রয়েছে তাহলে আমাদের বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে। আর এইখানে দেখো ax প্লাস ax, এখানে আমাদের প্লাস আছে, তাহলে এখানে কি হলো by মাইনাস cz। দেখো এখানে আমরা যদি এই ভিতরের রাশিটাকে by মাইনাস cz এটাকে যদি দ্বিতীয় রাশি ধরি আর এটাকে যদি প্রথম রাশি ধরি, তাহলে দুইটা রাশির যোগফল এবং বিয়োগফল, তার মানে কি রাশি দুইটার বর্গের বিয়োগফল। তাহলে a স্কোয়ার মাইনাস এটা হলো by মাইনাস cz হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা a স্কোয়ার x স্কোয়ার লিখতে পারি, আর এখানে b স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2by cz প্লাস c স্কোয়ার z স্কোয়ার। এখানে আবার সূত্রে ভেঙে দিলাম, তাহলে কি দাঁড়াইলো a স্কোয়ার x স্কোয়ার মাইনাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস 2by cz মাইনাস c স্কোয়ার z স্কোয়ার। তাহলে এভাবে আমরা সূত্রের সাহায্যে দুইটা রাশিকে গুণ করে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই চ্যাপ্টার 4.1 এর 3 এর সবগুলো সমস্যার সমাধান করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর এগুলোর সমাধান করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে করো বা আমার ক্লাসটা যদি আবার দেখতে হয়, তোমরা আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো এবং সেখানে তোমাদের কমেন্ট করে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো আমাদের জানাতে পারো। এছাড়া ইউটিউব চ্যানেল রয়েছে আমার ঘরে আমার স্কুল, সেখান থেকেও ক্লাসটা আবার রিভিউ করে নিতে পারো। আর তোমরা আশা করি ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারের নির্দেশনা মেনে পড়াশোনা করবে এবং সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস। সেই টপিকগুলোর মধ্যে আছে ঘনত্ব এবং চাপ। প্রথমেই আসা যাক ঘনত্ব নিয়ে। ঘনত্ব কি? ঘনত্ব বলতে আমরা কি বুঝি? ঘনত্ব হলো কোন একটি বস্তুর একক আয়তনের ভর। আচ্ছা, ধরা যাক কোন একটি বস্তুর আয়তন v এবং তার ভর m, তাহলে ঘনত্ব ইকুয়াল টু কত হবে? m/v। ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। এখন বলছে যে ঘনত্ব কিসের উপর নির্ভর করে? ঘনত্ব একটা বস্তুর ভর এবং উপাদানের উপর নির্ভরশীল। এখন এই ঘনত্ব জেনে আমরা কি করতে পারি? নিশ্চয়ই তোমরা জানো ঘনত্ব জানার একটা গুরুত্ব আছে। ঘনত্ব জানার মাধ্যমে আমরা বুঝতে পারি একটা বস্তু সে খাঁটি নাকি তার মধ্যে ভেজাল আছে। যেমন ধরো আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি, তখন দেখা যায় যে ডিম ভালো না খারাপ সেটা পরীক্ষা করার জন্য আমরা ডিম
পানিতে ভিজে। যে সমস্ত ডিম পানিতে ডুবে যায় তাদেরকে আমরা ভালো বলি, আর যে সমস্ত ডিম পানিতে ভেসে যায় সেগুলো আমরা বলি যে পচা। এখন কেন এই পচা ডিম পানিতে ভাসে? নিশ্চয়ই তোমরা জানো যে ডিম যখন পচে যায় তখন তার মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তার গ্যাসের সৃষ্টি হয়, যে কারণে সেটা পানির তুলনায় হালকা হয়ে যায় এবং এই কারণেই সে ভেসে যায়। আবার তোমরা লক্ষ্য করলে দেখবা যে বরফ পানিতে ভাসে। এখন এই বরফ পানিতে ভাসার কারণ কি? সেটা হলো যে পানি যখন বরফ হয় তখন তার আয়তন কিছুটা বেড়ে যায়, সেক্ষেত্রে তার ঘনত্ব কমে যায়। এই কারণে ঘনত্ব কমে যাওয়ার কারণে বরফ পানিতে ভাসতে থাকে। যখন তোমরা খেয়াল করবে যে বরফ পানিতে ভাসে, নিশ্চয়ই বরফের পুরোটা কিন্তু ডুবে না, তার কিছু অংশ পানির উপরে থাকে আর কিছু অংশ নিচে থাকে। আমরা জানি যে বরফ যখন পানিতে ভাসে তখন তার 12 ভাগের 1 ভাগ তার মোট আয়তনের উপরে থাকবে এবং 12 ভাগের 11 ভাগ পানিতে ডুবে থাকবে। এখান থেকে বরফের ঘনত্ব কত সেটা নির্ণয় করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমরা ঘনত্ব নির্ণয় করতে পারবো। চলো দেখা যাক কিভাবে বরফের ঘনত্ব নির্ণয় করা যায়। ধরে নাও যে এক টুকরা বরফের টোটাল আয়তন ছিল ভি, তাহলে সেক্ষেত্রে তার ঘনত্ব যদি রো এস হয়, তাহলে তার যে ওজন, টোটাল বরফ টুকরার বাতাসে ওজন, সেটা হবে, আমরা জানি ওজন ইকুয়াল টু mg, আর ভর ইকুয়াল টু আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। ধরে নাও যে বরফের ঘনত্ব ছিল রো এস। এখন আমরা জানি যে যখন কোনো বস্তু পানিতে ভাসে সে কিছুটা পানি অপসারণ করে, সেই অপসারিত পানির যে ওজন সেটা ওই বস্তুর ওজনের সমান হবে। এখন ধরে নাও যে সে কতটুকু পানি অপসারণ করেছে, ভি প্রাইম পরিমাণ পানি অপসারণ করেছে। তাহলে এই ভি প্রাইম পানির আয়তন হবে ওই বরফের আয়তনের 12 ভাগের 11, অর্থাৎ 11/12 ভি। এখন যদি আমরা বলি যে অপসারিত পানির ওজন ডাব্লিউ প্রাইম, তাহলে সেটা নিশ্চয়ই হবে এম প্রাইম জি, এবং সেখানে এম প্রাইম ইকুয়াল টু ভি প্রাইম রো ডাব্লিউ জি। এখন 12 ভাগের 11 ভি রো ডাব্লিউ জি, সেটা হবে অপসারিত পানির ওজন। সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে ওই বরফের ওজন আর অপসারিত পানির ওজন যেহেতু সমান, সো ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ প্রাইম। সেক্ষেত্রে আমরা বলতে পারছি ভি রো এস জি ইকুয়াল টু 11/12 ভি রো ডাব্লিউ এস জি। তাহলে জি এবং জি ক্যান্সেল, আমাদের ভি ক্যান্সেল, সো আমরা বলতে পারছি রো এস ইকুয়াল টু 11/12 ইন্টু রো ডাব্লিউ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে পানির ঘনত্ব রো ডাব্লিউ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। তো সেক্ষেত্রে আমাদের বরফের যে ঘনত্ব সেটা আসবে রো এস ইকুয়াল টু 11/12 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। সেক্ষেত্রে 11 ইন্টু 1000 divided by 12 equal to 916.67 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে বরফের ঘনত্ব জানতে পারলাম 916.67 কেজি পার মিটার কিউব। এবার আমরা দেখব যে আসলে চাপ বলতে কি বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, চাপ বলতে বোঝায় কোনো একটি তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মান। এখন ধরা যাক যে অর্থাৎ চাপ ইকুয়াল টু, আমরা তাহলে বলতে পারবো যে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন ধরা যাক যে একটা তল, অনুভূমিক তল, তার ক্ষেত্রফল এ, এর উপর লম্বভাবে প্রযুক্ত বল এফ। তাহলে আমরা বলতে পারছি চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। এখন প্রশ্ন হলো যে এই চাপটা কিসের? যদি এই বলটা কোনো কঠিন পদার্থ প্রয়োগ করে তাহলে নিশ্চয়ই আমরা বলবো যে এই চাপটা হবে কঠিন পদার্থের। যদি ওই তলের উপর কোনো তরল পদার্থ বল প্রয়োগ করে তাহলে আমরা নিশ্চয়ই বলবো যে এই চাপ তরল পদার্থের। আবার যদি এই তলের উপর বায়বীয় পদার্থ বল প্রয়োগ করে তাহলে নিশ্চয়ই আমরা বলবো যে এই চাপ বায়বীয় পদার্থের।
শিক্ষার্থী বন্ধুরা, কঠিন পদার্থের চাপের তুলনায় তরল এবং বায়বীয় পদার্থের চাপ বেশ গুরুত্বপূর্ণ। তাই আমরা তরল পদার্থের চাপ এবং বায়বীয় পদার্থের চাপ নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা প্রথমেই দেখে আসি তরল পদার্থের চাপ বলতে কি বোঝায়। তরল পদার্থের চাপ বলতে বোঝায় কোন একটি তরলের অভ্যন্তরে কোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাই হলো তরল পদার্থের চাপ। এখন আমরা চলো দেখি যে তরলের অভ্যন্তরের কোনো বিন্দুতে চাপ কত এবং সেটা কিসের উপর নির্ভরশীল। আচ্ছা, এবার তাহলে আসো যে আমরা একটা পাত্র কল্পনা করি। শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও একটি তরলপূর্ণ পাত্র, তার মধ্যে রো ঘনত্বের তরল দ্বারা পূর্ণ করা আছে। এর তলদেশের ক্ষেত্রফল এ এবং এর উচ্চতা এইচ। সেক্ষেত্রে তার তলদেশে যে বল প্রযুক্ত হবে তা হবে ওই তরলের ওজন। এখন আমরা এই তরলের ওজনের সমান বল কাজ করবে তরলের তলদেশে। সেক্ষেত্রে প্রযুক্ত বল F ইকুয়াল টু তরলের ওজন যদি হয় তাহলে আমরা জানি যে ওজন W ইকুয়াল টু mg। সেক্ষেত্রে m হবে ওই তরলের ভর এবং g অভিকর্ষ ত্বরণ। আবার আমরা জানি কোন বস্তুর ভর ইকুয়াল টু হবে আয়তন ইন্টু ঘনত্ব। সেক্ষেত্রে v রো g। এখন v হবে ওই তরলের আয়তন, যেটা হবে ওই পাত্রের আয়তনের সমান। সুতরাং আমরা বলতে পারি যে ওই পাত্রের আয়তন তথা তরলের আয়তন হবে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা AH রো g। সুতরাং আমরা বলবো যে ওই পাত্রের তলদেশের যে চাপ P ইকুয়াল টু হবে AH রো g ডিভাইডেড বাই A। তাহলে A ক্যান্সেল, সো আমরা বলতে পারছি P ইকুয়াল টু H রো g। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপের যে ইকুয়েশন P ইকুয়াল টু H রো g পেয়ে গেলাম। এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে তরল পদার্থের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপ ওই তরলের ঘনত্বের উপর নির্ভরশীল, তরলের গভীরতার উপর নির্ভরশীল এবং ওই স্থানের যে অভিকর্ষ ত্বরণ তার উপরও নির্ভরশীল। কিন্তু তরল পাত্রের ক্ষেত্রফল কম হোক আর বেশি হোক তার উপর কিন্তু তরলের চাপ নির্ভর করছে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বায়বীয় পদার্থের চাপ সম্পর্কে আলোচনা করব। ধরে নাও যে আমরা জানি যে আমাদের যে ভূপৃষ্ঠের উপর একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল অবস্থিত এবং এই বায়ুমণ্ডলের চাপ বলতে আমরা বুঝবো যে আমাদের এই ভূপৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বায়ু আছে তারা যে পরিমাণ চাপ সৃষ্টি করছে সেটা হবে আমাদের বায়ুমণ্ডলের চাপ। যদি আমরা একটা তল ভূপৃষ্ঠে অনুভূমিক তল কল্পনা করি যার দৈর্ঘ্য 1 মিটার হবে, প্রস্থ 1 মিটার হবে, অর্থাৎ তার ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার। এই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে যতটুকু বল কাজ করবে সেটা হবে ওই বায়ুমণ্ডলের চাপ। এখন কতটুকু বল ভূপৃষ্ঠে অ্যাপ্লাই করবে বায়ু আমরা নিশ্চয়ই জানি যে তার ওজনের সমান। সেক্ষেত্রে এই ওজনের সমান যতটুকু বল এই একক ক্ষেত্রফলের উপর কাজ করছে সেটাই হবে চাপ। এখন আমরা বায়ুমণ্ডলের চাপ কিভাবে পরিমাপ করব সেটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য বিজ্ঞানী টরিসেলি একটি পরীক্ষা করেছিলেন প্রায় 1663 সালে। এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের চাপ জানতে পারি। এখন চলো আমরা ওই পরীক্ষাটা দেখে আসি কিভাবে টরিসেলি করেছিলেন। টরিসেলি তার পরীক্ষায় প্রায় 1 মিটার লম্বা একটি কাঁচ নল নিয়ে একটি পাত্রে পারদ রেখে পারদের পাত্রের উপর প্রায় 1 মিটার লম্বা এই পারদ পূর্ণ নলটিকে উপর করে রেখে দিয়েছিলেন। তখন দেখা যাচ্ছে যে পারদ কিছুটা নিচে নেমে স্থির হয়ে আছে। এর কারণটা কি ছিল? যে কারণ ছিল যে যখন বায়ুমণ্ডল চাপ দিচ্ছে এবং পারদ চাপ দিচ্ছে, এখন পারদ নিচে নামার সাথে সাথে তার চাপ কমতে শুরু করেছে। এক পর্যায়ে যখন বায়ুমণ্ডলের চাপ আর ওই পারস্তম্ভের চাপ সমান হবে তখন স্থির হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওই H উচ্চতার পারদ যতটুকু চাপ সৃষ্টি করছে H উচ্চতার পারদ ঠিক বায়ুমণ্ডলের চাপ তার সমান হবে। তাহলে আমরা বলতে পারছি যে বায়ুমণ্ডলের চাপ P ওই H উচ্চতার পারদ যতটুকু চাপ সৃষ্টি করবে সেটা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন যদি আমরা এই উচ্চতাটা জানতে পারি এবং পারদের ঘনত্ব এবং অভিকর্ষণ ত্বরণ থেকে আমরা বায়ুমণ্ডলের চাপ কত সেটা বের করতে পারবো। তোমরা নিশ্চয়ই জানো যে পারদের ঘনত্ব রো ইকুয়াল টু 13,596 কেজি পার মিটার কিউব ধরা হয়ে থাকে।
আর যদি যে স্থানে আমরা বায়ুমণ্ডলের চাপ বের করব সেখানে অভিকর্ষ ত্বরণ G = 9.8 মিটার স্কয়ার হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। আর সেখানে দেখা যায় যে স্বাভাবিক বায়ুর চাপে সেই উচ্চতা আসবে 0.76 মিটার। তাহলে এই 0.76 মিটার যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে ওই স্থানের বায়ুমণ্ডলের চাপ P = হবে 0.76 গুণন 13,596 গুণন 9.8 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 0.76 গুণন 13,596 গুণন 9.8 ইকুয়াল টু আমরা পাচ্ছি 101,263.008 প্যাসকেল। আমরা জানি চাপের একক প্যাসকেল। সো আমরা বলতে পারি যে এই যে স্বাভাবিক যদি বায়ুর চাপ থাকে তাহলে সেক্ষেত্রে H = আসবে 0.76 এবং সেক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ P = আসবে 1.01 × 10⁵ প্যাসকেল। ওটাকে আমরা বলতে পারি স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তরলের চাপ কিভাবে পরিমাপ করতে হয় তা জানলাম এবং বায়ুমণ্ডলের চাপ কিভাবে পরিমাপ করা হয় তাও আমরা জানলাম। এখন এই বায়ুমণ্ডলের চাপ দেখা যাচ্ছে নির্ভর করে কিসের উপর সেটা আমরা আলোচনা করব। দেখা যাচ্ছে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপর তার ভর নির্ভরশীল, তার ওজন নির্ভরশীল, সো আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলের চাপ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করছে। এবং সেটা কিভাবে, যে আমরা জানি বাতাসের যে উপাদান আছে এর বেশিরভাগ হলো নাইট্রোজেন এবং অক্সিজেন, কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন এদের অনুপাতটা কিছুটা কমে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেনের যে আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর হলো, অক্সিজেনের একটা অণুতে দুটো পরমাণু থাকে, তাই এর আণবিক ভর হবে 16 = 32। আবার নাইট্রোজেন, তার মধ্যে একটা অণুতে দুটো পরমাণু থাকে, সেক্ষেত্রে নাইট্রোজেনের যে আণবিক ভর সেটা 14 = 28। জলীয় বাষ্পের আণবিক ভর দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প যেহেতু পানির অণু, তাই তার আণবিক ভর আসবে একটা অণুতে, পানির অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকায় তার আণবিক ভর 1 + 1 + 16 = হবে 18। তাহলে দেখা যাচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন হালকা, অপেক্ষাকৃত হালকা জলীয় বাষ্পের পদার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অপেক্ষাকৃত ভারী নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। সেক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন বায়ুর চাপ কমে যায়। এবং আমরা এই বায়ুর চাপ দেখে আমরা তাহলে আসলে বায়ুমণ্ডলের অবস্থা কি সেটা বুঝতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এই বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, আর এই ব্যারোমিটার কাজ করে মূলত টরেসিলির যে পরীক্ষা ওই নীতিতেই। এখন তাহলে দেখা গেছে যে একটা ব্যারোমিটারের যে পারস্তম্ভের উচ্চতা থাকবে সেই উচ্চতা যখন হ্রাস বৃদ্ধি পাবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বায়ুমণ্ডলের অবস্থা কেমন। দেখা যাচ্ছে যে পারস্তম্ভের উচ্চতা যখন কমতে শুরু করে তখন আমরা বলবো যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর তখন একটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা দিবে। আর যখন পারস্তম্ভের উচ্চতা বেড়ে যাবে তাহলে আমরা বলবো যে পারস্তম্ভের উচ্চতা বেড়ে গেলে বায়ুমণ্ডলের চাপ বেড়ে যাবে, সেক্ষেত্রে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে। এই যে উচ্চতা খুব দ্রুত যখন ওঠানামা করে তখন আমরা বুঝতে পারি যে আসলে একটা ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আমরা বায়ুমণ্ডলের চাপ থেকে আমরা বায়ুমণ্ডলের পূর্বাভাস পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম কিভাবে তরলের অভ্যন্তরে চাপ ক্যালকুলেশন করা যায় এবং বায়ুমণ্ডলের চাপ কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আমাদের এই আলোচনা থেকে আজকে যা শিখলাম তা পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য তোমরা একটা হোমওয়ার্ক নিতে পারো। দেখা যাক, তাহলে লিখে নাও তোমরা তোমাদের খাতায় হোমওয়ার্কটি হলো যে একটি চুঙ্গের ভূমির ক্ষেত্রফল 0.2 মিটার স্কয়ার এবং উচ্চতা 0.5 মিটার। একে পূর্ণ করতে 800 কেজি কেরোসিন প্রয়োজন হলে কেরোসিনের ঘনত্ব কত হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হোমওয়ার্কটি বাসায় কমপ্লিট করে তোমাদের
বিষয় শিক্ষককে অবশ্যই দেখিয়ে নেবে। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের পাঠের বিষয় হলো নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে কবিতার অংশ। কবিতায় যাওয়ার আগে চলো আমরা কিছু দৃশ্য দেখে নিই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা জীবন সংগ্রামের, একটা মানবের যে জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই জীবন সংগ্রামের কতগুলো ছবি দেখতে পাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমরা আজকে কোন কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন সঙ্গীত কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা এই জীবন সঙ্গীত কবিতাটির পাঠ শেষে শিক্ষার্থীরা কি বলতে পারবে? কবি পরিচিতি সম্পর্কে সংক্ষেপে বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, ক্ষণস্থায়ী মানব জীবনের প্রকৃত মূল্য অনুধাবন করতে পারবে, জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে এবার আমরা এই যে জীবন সঙ্গীত কবিতাটি পড়ে কি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারবে, যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা কিছু জেনে নিই। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1838 সাল 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে। তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার কর্মজীবন শুরু হয় সরকারি চাকরি, তারপর তিনি স্কুলের শিক্ষক হিসাবে কাজ করেন। সবশেষে তিনি আইন ব্যবসায় নিয়োজিত হন। তিনি স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় বৃত্র সংহার নামক মহাকাব্য রচনা করেন। এই নামটি কিন্তু অনেক সময় ভুল করে ফেলো, অবশ্যই এই শব্দটি খেয়াল করবে, বৃত্র সংহার। তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ আছে: চিন্তা তরঙ্গিনী, বীর বাহু, আশা কানন, ছায়াময়ী ইত্যাদি। তিনি মৃত্যুবরণ করেন 1903 সালের 24 মে। এবার আমরা আদর্শ পাঠে যেতে পারি। তাহলে আমরা এখন কবিতাটি পাঠ করব। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করুণা ক্রন্দন, মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। কবি বলতে চেয়েছেন যে আমাদের এই মানব জীবন অত্যন্ত মূল্যবান। এটাকে কেবল রাতের যে স্বপ্ন দেখা, সেটাকে নিয়ে মনে করা যাবে না। অর্থাৎ আমাদের জীবনটা নিছক স্বপ্ন নয়, এটা কোনো মায়ের জগৎও নয়, এটা অতি মূল্যবান। আর এ জীবন শুধু একবারই আসে জীবনে। তাই
কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্যও তা নয়। সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। কবি বলছেন যে মিথ্যা অলীক স্বপ্ন দেখে কোনো লাভ নেই, এতে বরং মানুষের দুঃখ বেড়ে যায়, এতে মানুষের মধ্যে একটা হতাশ চলে আসে। কাজেই কবি এই ধরনের হতাশ হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন এমন কাজ করতে হবে, সংসারে সংসারী মানে অর্থাৎ আমাদের যে এই সংসার জীবনটা, এখানে যারা আছেন স্ত্রী পুত্র পরিজন পরিবারের অন্যান্য যারা আছে তাদেরকে আপনজন মনে করে তাদের প্রতি যে দায়িত্ববোধ এটা আমাদের যথাযথভাবে পালন করতে হবে, তাহলেই ভবের উন্নতি হবে। এখন ভবটা কি? ভব হলো পৃথিবী। অর্থাৎ আমি যদি এই কল্যাণমূলক কাজগুলো করে যাই আর আমার নিজ নিজ দায়িত্বগুলো পালন করি, তবেই কিন্তু ভবের উন্নতি লাভ হবে। তারপরে আমরা দেখছি দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব মূল্যবান কতগুলো শব্দ এখানে কবি ব্যবহার করেছেন। মানে সময়ের কথা বলেছেন, সময় অনন্ত, সে কারো জন্য অপেক্ষা করে না, চলমান। তাই কবি মানব জীবনকে শৈবালের শিশির বিন্দুর সঙ্গে তুলনা করেছেন। দেখেছো কি অপূর্ব, মানে আমাদের মানব জীবনটাকে একেবারেই খুব ক্ষণকালের জন্য বলা হয়েছে। তার জন্য এটা অত্যন্ত মূল্যবান যে অল্প সময়ের মধ্যে আমাদের জীবন সংগ্রামে যত যার কাজ আছে সেগুলো কাজগুলো আমাদের করে যেতে হবে। এবার আমরা পরের প্যারাতে যাচ্ছি। সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হয়ো না মানব, কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ, মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হয়ো না কাতর। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এবার কবি বলেছেন মহাজ্ঞানী মহাজন। এখানেও আমরা একটা শব্দ পেয়েছি, কঠিন শব্দ, মহাজ্ঞানী মহাজন। মহাজ্ঞানী যারা অনেক জানেন তারাই বরণীয়, তারা যে পথে করেছে গমন তাদের কথা বলেছে তারা প্রাতঃস্মরণীয় হয়। প্রাতঃস্মরণীয়টা আসলে কি? আসলে আমরা যখন একটা আদর্শ বা একজন ব্যক্তিকে আমরা সর্বক্ষণ অনুসরণ করি, তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে স্মরণ করে আমরা চলি। এইরকম আমাদের কতগুলো আমরা যদি খুঁজে দেখি, আমাদের এরকম মহাজ্ঞানীরা আছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এমনকি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও বলতে পারি। তিনি দেশের জন্য যেভাবে জীবন যুদ্ধে লড়াই করেছেন, আজকে তিনি বেঁচে নেই, কিন্তু আমরা কিন্তু তার দেশের প্রতি যে ভালোবাসা এটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই ধরনের যারা মহাজ্ঞানী মহাজন তাদেরকে প্রতিনিয়ত অনুসরণ করে চলার কথাই বলেছে। তবেই আমরা যদি তাদের মতো হতে পারি, আমরা সেই কীর্তির মাধ্যমে বরণীয় হতে পারি। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে, সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। কবি আবারও শেষ পেরাতে তিনি সেই কথাটি আবার বলেছেন যে আমাদের জীবনটা যেহেতু অত্যন্ত মূল্যবান, এটি একবার জন্ম হয়, শুধু এটা বারবার আসবে না, তার জন্যই এটাকে বৃথা নষ্ট করা যাবে না। কি করতে হবে? এই সংসার সমরাঙ্গন মাঝে আমরা যা সংকল্প করব সেই সংকল্প অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে।
তাহলেই আমরা বিজয়ের পতাকা হাতে নিতে পারবো। অর্থাৎ এখানে একটা ধ্বজা শব্দ আছে, ধ্বজা। এখানে কি ধ্বজাটা মানে হলো জীবনে প্রতিষ্ঠিত হওয়া। তুমি যা সংকল্প করবে সেটাই যেন প্রতিষ্ঠিত হতে পারে। আমরা যে এতক্ষণ কবিতাটি পাঠ করলাম, কি বুঝলে? এখানে জীবন সংগ্রামের কথা বলা হয়েছে। কবি মানব জীবনকে অত্যন্ত মূল্যবান বলেছেন। আমরা যে এতক্ষণ কবিতা পড়লাম, কবিতা পড়ে আমরা এখানে কিছু কিছু শব্দ পেয়েছি। এই কঠিন শব্দগুলো আমরা তার অর্থগুলো সম্পর্কে আমরা দেখব। দেখো, ধ্বজা। ধ্বজা শব্দের অর্থ হলো পতাকা বা নিশান। আকিঞ্চন। আকিঞ্চন শব্দের অর্থ হলো চেষ্টা বা আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা না থাকলে চেষ্টা করা যায় না। জীবাত্মা। জীবাত্মা হলো মানুষের আত্মা। বরণীয়, সম্মানের যোগ্য, যাদেরকে সম্মান করা যায়। সমরাঙ্গন, যুদ্ধক্ষেত্র। বীর্যবান, শক্তিমান। তাহলে আমরা শব্দার্থগুলো সম্পর্কে দেখলাম। এখন আমরা এই যে কবিতাটা পড়েছি তার সারবস্তুটা আমরা একটু আলোচনা করব। কবিতায় আমরা কি দেখছি? যে আমাদের মানব জীবন অত্যন্ত মূল্যবান। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। আমাদের জীবনটা শিশির বিন্দুর মতো, মানে মুহূর্তের মধ্যেই যেটি শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাই এই কবি শিশির বিন্দুর সাথে জীবনকে তুলনা করেছেন। আর মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, এটা তিনি বলেছেন। অর্থাৎ কবি কিন্তু জীবনকে নিয়ে খুব আশাবাদী। কবিতা পাঠের শেষে তোমরা কি বুঝলে আমি দু একটা প্রশ্ন করব, দেখি তোমরা কেমন পারো। কবি সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন? সমরাঙ্গন বলতে যুদ্ধক্ষেত্রকে বুঝিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, আকিঞ্চন শব্দের অর্থ কি? এটা আমি আগেও বলেছি। আকিঞ্চন শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা বা চেষ্টা। এরপর আরেকটি প্রশ্ন, জগতে কোনটি খুবই দুর্লভ? জগতে মহিমা অর্থাৎ গৌরব অর্জন এটি খুব দুর্লভ। আমরা শেষ প্রশ্নে যাচ্ছি, মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মানুষের জীবনকে শৈবালের নীড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। জীবন সঙ্গীত কবিতায় এটি একটি উল্লেখযোগ্য শব্দ ব্যবহার হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের জীবন সঙ্গীত কবিতার পাঠ শেষে এই পাঠের আলোকে আমরা দুটো ছোট্ট বাড়ির কাজ রেখেছি। তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসে আছো। তাহলে তোমরা ঝটপট লিখে নাও, জগৎ সংসারে অমরত্ব লাভ করা যায় কিভাবে? দ্বিতীয় প্রশ্ন, কবি সংসারকে সমরাঙ্গন বলেছেন কেন? শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই জীবন সঙ্গীত কবিতাটি যে ক্লাস হলো সেটা যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে কিশোর বাতায়নে ভিজিট করো, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেখানে কমেন্টসে তোমরা প্রশ্নগুলো করবে। আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব।
আজকে এখানেই শেষ করছি।